नमस्कार बंधुरा आमी सेविका चले एलाम आमार गल्पेर झुली निये। आमार आजकेर गल्प आशापूर्णा देवीर अनाचार। सुभाष काकीमार नामे एकेबारे छिछिकार पड़े गेल। मेये मानुष जे एत बड़ कठिन प्राण होते पारे ए जेन धारणार अतीत। मेये मानुष केन, कोनो मानुषेर पक्षे कि सम्भव जे कठोर काज मानुषेर पक्षे असम्भव तेमन काज यदि कोनो मेये मानुष अम्लान बदने करते पारे ताहले लोके कि ना बोलबे, कतटुकुई बा बोलते पारबे। आमार निजेर काकीमा आर मा बाड़ी एसे दालाने पा छड़िए बसे पड़लेन। बोधहय मनेर ओपर एत बड़ एकटा धाक्का सामलाते पारेननि। सुभाष काकीमार आमादेर ज्ञाती नय, काजे अशौचेर बालाई नेई। ताछाड़ा मृत्यु बाड़ी थेके फिरे सधवा मानुषेर नाकि तखन स्नान करते नेई, ताई मा काकीमा कापड़ छेड़े बसेছেন। पिसीमा एकेबारे घाट थेके एकटा डुब दिए फिरलेन। उठोने दाड़िये ভিজে থানের আঁচলটা নিংড়ে নিংড়ে সেই নিংড়ানো জলটুকু দিয়ে পা ধুয়ে দালানে উঠে পিসিমা চাচা ছোলা মাজা ঘষায় বলে উঠলেন, যাক এতদিনে তবু গিরিন খুড়োর হাড় কখানা জুড়লো। আহা আজন্ম দুঃখী, রোগে শোকে জর্জর দেহখানা টিকে ছিল শুধু, পরমায়ু ফুরায়নি বলেই, নইলে মরেই তো ছিলেন। আলনা থেকে শুকনো মটকার থারখানা পেরে নিয়ে পরে মায়ের কাছাকাছি বসে পড়ে থানের আঁচলখানা দিয়েই ন্যাড়া মাথাটা ঘষে ঘষে মুছতে লাগলেন পিসিমা। মা নিঃশ্বাস ফেলে বললেন, মানুষ জন্ম হয়ে পর্যন্ত এমন সর্বনাশী কথা কখনো শুনিনি ঠাকুরজি। তুমি তো সেদিনের মেয়ে বউ, তুমি শোনোনি সে কিছু মস্ত কথা নয়, জগতের কেউ কখনো শুনেছে? কাকিমা বললেন, আমি শুধু ভাবছি পারলো কি করে, প্রাণ ছিঁড়ে পড়ল না। একদিন নয়, 8 দিন নয়, 6-7 মাস এই দুরন্ত সংবাদ চেপে রেখে স্থির থাকা, উফ, ভাবাই যায় না। পাষাণে বুক তৈরি, বললেন মা। পিসিমা বললেন, ওগো কার ভিতরে কি আছে সে শুধু সময় এলেই ধরা পড়ে। সুবাস ছোড়া যখন ছিল তখন তো মনে হতো বুঝি এমন ভালোবাসাবাসি জগতে আর নেই। তারপর হঠাৎ ছোড়া একদিন চলে গেল, কেনই বা গেল তাই বা কে বলবে? আমার মনে হচ্ছে বউয়ের ভেতরের অন্য গুণ টের পেয়েই সুভাষ মনের ঘেন্নায় চলে গেছিল। জানি এ সমালোচনার আগুন সহজে নিভবে না। মানুষকে ধিক্কার দেবার মতো যত রকমের ভাষা আছে সব এরা একে একে ব্যবহার করবেন, শেষ পর্যন্ত সংসারের কাজের তারাই যদি ওঠেন। চুপচাপ খানিক শুয়ে অবেলায় অন্যমনা ভাবে বেরিয়ে পড়লাম। আজ রবিবার, রাতের ট্রেনেই কলকাতায় ফেরার কথা, কিন্তু কিছুতেই যেন ইচ্ছে হলো না। সারাদিন সুভাষ কাকিমার সম্পর্কে আলোচনা শুনতে শুনতেই বোধ করি এত ক্লান্ত হয়ে পড়েছি। নিস্তরঙ্গ গ্রাম্য জীবন, সামান্য একটু আলোচনার বস্তু পেলে এরা আষ্টে পৃষ্ঠে তার সদ্ব্যবহার না করে ছাড়ে না। সে জায়গায় এত বড় একটা সাংঘাতিক ব্যাপার, এরপর সুভাষ কাকিমাকে কোন প্রায়শ্চিত্তে শুদ্ধ হতে হবে কে জানে। আচ্ছা, সুভাষ কাকিমা কি কোনো গর্হিত অপরাধ করেছেন, নাকি কুলধর্ম নষ্ট করেছেন, না সামাজিক কোনো অনাচার করেছেন? কি যে করেছেন সে বলা বড় শক্ত। যা করেছেন সে কাজ বোধহয় কেউ কখনো করেনি, তাই সে অপরাধের প্রায়শ্চিত্ত সম্পর্কে কোনো আলোচনা এখনো হয়নি। ফিরতি পথে দেখি দীনেশ রায়ের বৈঠকখানায় উঁচু রোয়াকে বসে জনকতক মিলে এই আলোচনাই চালাচ্ছে। রোয়াকের সিঁড়িতে 3-4টে হ্যারিকেন লণ্ঠন নেবু নেবু অবস্থায় কমিয়ে বসানো আছে। অন্ধকার ঠিক চেনা যাচ্ছে না কাউকে। শুক্লপক্ষে কেরোসিন খরচের দরকার বড় হয় না, রাত বিরেতে পথ চলতে একটা লাঠি ঠকঠকি যথেষ্ট। কিন্তু আজকের কথা স্বতন্ত্র। আজ গ্রামে একটা মৃত্যু ঘটে গেছে। আজ সন্ধ্যার পর থেকে পথে বেরোতে হলে একটু আগুনের ছোঁয়া থাকা ভালো। গ্রামের লোকের অন্ধকারে চোখে মানিক জ্বলে। আমাকে দেখেই দীনেশ রায় হাঁক দিলেন, কে যাচ্ছে ওখানে, মনতোষ নাকি? বাধ্য হয়ে এগিয়ে গেলাম।
দীনেশ রায় বললেন, আজকের দিনে একটা লণ্ঠন নিয়ে বেরোনি কেন বাবাজি? বললাম, বিকেলে বেরিয়েছি। আচ্ছা, বসো একটু। এই সুরেন্দা তো তোমাদের দৌড় দিয়ে যাবেন, একসঙ্গে যেও। আলো ধরে দাঁড়িয়ে দেবেন এখন। দরকার হবে না বলে চলে যাচ্ছিলাম, কিন্তু যেতে দিচ্ছে কে? দীনেশ রায় উদার কণ্ঠে বলে উঠলেন, তোমার দরকার নেই, কিন্তু আমার দরকার আছে। আমি তোমায় একা এই আধারে ছেড়ে দিতে পারি না। এসো এসো। তারপর আজ আর ফিরবে না বুঝি? আগে না, কাল যাব। কাল ছুটি আছে নাকি? না, ছুটি কিসের? তবে জানি উত্তর দেওয়ার স্পষ্ট অনিচ্ছা দেখেও এরা প্রশ্ন করতে ছাড়বেন না, এই এদের বিশেষত্ব। বললাম, এমনি গেলাম না, আজ আর ভালো লাগলো না। দীনেশ রায় একটু উচ্চাঙ্গর হাসি হেসে বললেন, ভালো আর লাগবে কোথা থেকে? দেখে শুনে তাজ্জব বনে গেছো একেবারে, কি বলো? হ্যাঁ, সুভাষের স্ত্রীর কীর্তিকলাপ শুনলে তো? শুনলাম। বলি, তোমরা তো কলকাতায় থাকো, অনেক রকম কেতা দেখা অভ্যেস। এমন কেতা দেখেছো সেখানে? বিনীতভাবে বললাম, আগে না। সুরেন সরকার গলা ছেড়ে বললেন, সাফাই শুনলে তো? বলে কিনা বুড়ো মানুষের মনে দাগা লাগবে বলে তাই শ্বশুরের জন্য প্রাণ ফেটে মরে যাচ্ছিলেন। ছেলে ভোলানো আর কাকে বলে? বলি, তুই পারলি কি করে তাই বল? অসৎ মেয়েদের রীতির কথা ছেড়ে দাও সুরেন্দা, তারা কি পারে আর কি না পারে। খবরটা বুড়োর কানে উঠলেই তো মাছ খাওয়া, শাড়ি পরা সব ঘুচে যেত না? মাথার মধ্যে হঠাৎ একটা যন্ত্রণা বোধ করলাম। বললাম, আচ্ছা কাকা, চলি। আধারেই চললে? হ্যাঁ। নেমে পড়লাম। দীনেশ রায় চেঁচিয়ে বললেন, বলি, পৈতে গাছাটা গলায় আছে তো হে? না কলকাতার ফ্যাশনে ধোবার বাড়ি পাঠিয়ে দিয়েছ? গাছতলা দিয়ে যাওয়া মানো না কিছু। মৃত আত্মা 3 দিন 3 রাত জায়গা ছেড়ে নড়তে চায় না, ঘুরে ঘুরে বেড়ায়, বুঝলে? গাছতলা দিয়ে যেতে যেতে আবার বাড়ির বিপরীত দিকে ঘুরলাম। মৃত আত্মা জায়গা ছেড়ে নড়ে কি নড়ে না জানি না। 3 দিন ধরে যদি সেইখানেই ঘুরে ঘুরে মরে, তবে গিরিন ঠাকুরদার আত্মাও নিশ্চয়ই কাছে পিঠে কোথাও ঘুরছে, এসব ঘটনা টের পাচ্ছে, এসব আলোচনা শুনতে পাচ্ছে। কি হচ্ছে সে আত্মা? সন্তুষ্ট নাকি গ্রাম্য বৃদ্ধদের মতো ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিতে চাইছে? কে জানে। সুভাষ কাকিমার প্রতি খুব বেশি স্নেহভাব তো কখনো দেখিনি তার। তাছাড়া সুভাষ কাকা সিনেমা হুজুক করে বোম্বে চলে যাওয়া পর্যন্ত তিনি তো যতদূর নয় ততদূর খিটখিটে হয়ে গিয়েছিলেন। পুত্রবধূর ওপর কম খাপ্পা তো হননি। অবশ্যই দোষও দেওয়া যায় না। 6টি সন্তানের মধ্যে সুভাষ তার শেষ অবশিষ্ট সন্তান। সেই ছেলেও যদি বাড়ি ছেড়ে উধাও হয়ে যায়, তার স্ত্রীর ক্ষমতা না থাকে ধরে রাখবার, তাহলে কি করে সে অক্ষমতাকে মার্জনা করতে পারেন? কি করে প্রসন্ন থাকতে পারেন বউয়ের ওপর? বৃদ্ধ শ্বশুর আর তরুণী পুত্রবধূ, এই সংসার। শ্বশুর যদি রাগ করে সাবু বার্লি সমেত ভারী কাঁসার বাটিটা বেআন্দাজি ছুঁড়ে মেরে বউয়ের কপাল ফাটান, তাহলেও কেউ ধরবার নেই। প্রথম নাকি চিঠির খুব ঘটা ছিল সুভাষ কাকার, টাকাও পাঠিয়েছিলেন কবার, কিন্তু মাস 5-6 তার কোনো খবর নেই। না চিঠি, না টাকা। সংসারের দারিদ্রতা চরম। পাড়ার গিন্নিদের দিয়ে নিজের যাটুকু একটু সোনাদানা ছিল সবে বিক্রি করিয়েছেন সুভাষ খুড়িমা। বোম্বে গিয়ে সুভাষ কাকা যে কোনো কুহুকিনীর কুহজালে আটকা পড়ে গেছেন, সে বিষয় আর কারোর মতদ্বৈত ছিল না। ওদের যে কি করে চলে সে কথা গ্রামের কেউ কোনোদিন ভেবে দেখেনি, কিন্তু ওদের নিয়ে আলোচনার অন্ত ছিল না। একটা অসহায় মেয়ে মানুষ যে নিজের জোরে দাঁড়িয়ে থাকবে, স্বামী অনাসক্ত হয়ে গেছে বুঝেও ভেঙে পড়বে না, সবসময় হেসে হেসে কথা কইবে লোকের সঙ্গে, এটা সত্যি বড় দৃষ্টিকটু। কিন্তু সে তো তবু সহ্যের সীমানায় ছিল। আর আজ যা জানা গেল, এই যে সহ্যের অতীত,
আজ যা জানা গেল সেটা হচ্ছে, গিরিন ঠাকুরদার মৃতদেহ যখন পড়ে আর বাড়ি লোকে লোকারণ্য, তখন সুভাষ কাকিমা পাড়ার সমস্ত মান্যগণ্য ভদ্রলোকেদের সামনে একটা খামের চিঠি ফেলে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, এ নিন, এ চিঠি পড়ুন, পড়ে আমার কি কর্তব্য আদেশ দিন। যদি কোনো প্রায়শ্চিত্তের দরকার থাকে তার ব্যবস্থাও দেবেন। একপাশে দাঁড়িয়ে আমিও দেখছিলাম সব। প্রবীণেরা সকৌতুকে চিঠি করিয়ে নিলেন এই ভেবে যে গিরিন ঠাকুরদার হয়তো কোনো লুকানো টাকা কড়ি কিছু ছিল, সেই সংক্রান্ত কোনো লেখাপড়া। চিঠিটাই হাঁ হাঁ করে করিয়ে নিয়েছিল কে? বাক্যার্থের দিকে কান দেয়নি কেউ। মুখ ছেঁড়া খাম পুরনো চিঠি বার করতেই যতগুলো সম্ভব মাথা তার উপরে ঝুঁকে পড়ল। কিন্তু এ কি চিঠি না জ্বলন্ত আংড়া? প্রবীণদের মুখভঙ্গি দেখে যারা চিঠি পড়েননি তারা উদ্গ্রীব হয়ে তাকালো। ব্যাপারটা কি? সতীশ কুণ্ডু একটু ক্ষোভ এবং ব্যঙ্গ মিশ্রিত হাসি মুখে ফুটিয়ে চিঠিটা ভাঁজ করে খামে পুড়তে পুড়তে বললেন, সকলেই যখন এখানে উপস্থিত আছেন বলে ফেলাই ভালো। সুভাষ বাবাজি আজ 7 মাস হলো গত হয়েছেন। বোম্বে থেকে তার এক বন্ধু যথাসময়ে জানিয়েছিলেন, তবে বৌমা এ যাবৎ সংবাদটি গোপন রেখেছিলেন। ঘরের মধ্যে কি বাজ পড়ল? মৃত্যু সংবাদ গোপন রাখার সংবাদ এমন কিছু নতুন নয়। সময়ে অসময়ে অবস্থা বিবেচনা করে লোকে কখনো এমন করে থাকে, কিন্তু স্বামীর মৃত্যু সংবাদ গোপন করবে স্ত্রী, উদ্দেশ্যটা কি? ভিড়ের মধ্যে একটা অস্ফুষ্ট গুঞ্জন ধ্বনি উঠল। প্রবীণরা চোখ গোল করে হাঁ হয়ে তাকিয়ে রইলেন। আর সুভাষ কাকিমা ভাবলে শূন্য মুখে শ্বশুরের অসুখের সময় ব্যবহৃত ওষুধের শিশি, কাচের গেলাস, পেকদানি, কাঁথাদানি, জামা কাপড় ইত্যাদি একত্রে জড়ো করতে লাগলেন। অতঃপর একজনকে মহিলা বললেন, হ্যাঁ সতীশ, তো বৌমার করণীয় কাজ তাহলে কি হবে? সতীশ কুণ্ডু বললেন, আপনারাই বলুন। আমার এই 60 বছর বয়সে এমন ঘটনা তো দেখিনি সত্যদি। অজান্তে হয় সে আলাদা, বলে অজান্তে সাপের বীজ দোষে লাগে না। সত্যদি বললেন, ছাইপার শাখা সুদের ব্যবস্থা না হয় আমি করে দিলাম, কিন্তু একটা প্রায়শ্চিত্তের তো দরকার। জেনে শুনে এমন অনাচার। হ্যাঁ গো বৌমা, তোমার এই চিঠি চেপে রাখবার বুদ্ধি কে দিয়েছিল বাছা? সুভাষ কাকিমা মুখ তুলে, কে জানে, হয়তোবা একটু হেসেই বললেন, বুদ্ধি আর কে দেবে পিসিমা, বোধহয় আমার দুর্মতি দিয়েছে। যাই হোক, বলি এর একটা মানে তো আছে। যদি উড়ুচঠি বলে অবিশ্বাস এসে থাকে, পাড়ার লোকজন বিচক্ষণ। যাই হোক, বলি এর একটা মানে তো আছে। যদি উড়ো চিঠি বলে অবিশ্বাস এসে থাকে, তো পাড়ার 5টা বিচক্ষণ লোককে দেখাতে তো হয়। অবিশ্বাস তো করিনি পিসিমা। তাহলে? সুভাষ কাকিমা এবার হাতের কাজ থামালেন, স্থিরভাবে বললেন, ভেবেছিলাম বাবা বুড়ো মানুষ, জীবনভর অনেক শোকতাপ্ত পেয়েছেন, মরণকালে না হয় আর নাই পেলেন। এইটাই কি একটা সহজ মানুষের মতো কাজ হলো বাছা? সত্যবিষী বললেন, যে যার কর্মফল নিয়ে এসেছে, ভোগ না করে উপায় কি? এই যে তুমি 6 মাস ধরে জেনে শুনে তার ভিটায় বসে বিধবা হয়ে সধবার আচরণ করলে, তাতে কি তার ভালো করলে? এতে কি তার আত্মার অসদ্গতি হবে না? যাক, এখন ভরচাঁদকে ডাকো, কি বলে সে দেখি। নারায়ণ নারায়ণ। ভরচাঁদও নারায়ণ নারায়ণ করতে করতে এলেন। শুনে এসেছেন তো সব? তিনি বিধান দিলেন, যেহেতু গিরিন ঠাকুরদার শ্বশুর, সেই হেতু তার শেষকৃত্যের সঙ্গে সঙ্গে পুত্রবধূর বৈধব্য সাজ গ্রহণ দৃষ্টিকটু। অতএব মৃতদেহ বার করার আগেই সুভাষ কাকিমার শেষকৃত্য করে দেওয়া হোক।
সুভাষ কাকিমা বললেন, আমার সঙ্গে কি আপনারা কেউ যাবেন পিসিমা? না, আমি একা গেলে চলবে। সত্যপিসি গম্ভীর বদনে বললেন, তোমার অবশ্যই কোনো সাহায্যের দরকার নেই দেখছি, তবে আমার তো একটা কর্তব্য আছে। সে 18 বছর থেকে এই কাজ করে করে চুল পাকালাম। নাও চলো। থাক থাক, গামছা কাপড় কিছু নেওয়ার দরকার নেই। নাও দিনেশ, তোমরা ততক্ষণ এই দিককার সব গোছগাছ করো। এত বড় একটা কাণ্ডে সুভাষ কাকিমা তাকে কাঁদবার কোনো সুযোগই দিলেন না দেখে বোধহয় চটে গেলেন সত্যপিসি। এসব হলো সকালের কথা। রবিবার বলে আমি ছিলাম। এখন বাড়ির বিপরীত মুখে চলতে চলতে কোনো আত্মার দ্বারা চালিত হয়ে কে জানে গেলাম গিরিন ঠাকুরদার বাড়িতেই। রাত হয়ে গেছে সে কথা আগে খেয়াল হয়নি। খেয়াল হলো সুভাষ কাকিমার দরজায় এসে। ইতস্তত করে চলেই আসছিলাম, হঠাৎ দেখলাম পঞ্চাকলুর ছোট মেয়েটা বেরিয়ে এসে বলল, দাদাবাবু এসে ফিরে যাচ্ছেন যে? কাকিমা শুধালো, কিছু দরকার আছে? বললাম, না, এমনি দেখতে এসেছিলাম। তুই এখানে রাত্রিরে থাকবি বুঝি? হ্যাঁ দাদাবাবু, মা পেঠে দিল, বললো বুড়ো তো মোলো, বামন দিদি একা থাকবে, নন্দী তুই যা, আত্মীরটুকু থাকবে। পাড়ার আর কেউ নেই? না তো। কথার মাঝখানেই সুভাষ কাকিমা বেরিয়ে এলেন। জ্যোৎস্নার আবছা আলোয় সাজসজ্জার পরিবর্তন বিশেষ কিছু বোঝা যাচ্ছে না, তাই রক্ষে। সুভাষ কাকিমা আমার চাইতে বয়সে বড় নয়, নিজের কাকিও নয়, তাই প্রণাম করিনি কখনো। অতএব ন জবৌ ন তস্থৌ ভাবে দাঁড়িয়ে রইলাম। বললেন, মনতোষ না এমন সময় এদিকে? ভাবলাম আপনার একটা খবর। ও, এসেছ তো ভালোই হয়েছে ভাই, বলেই থামলেন। সামান্য একটু হেসে বললেন, ভাই বলেই বলছি বলে কিছু মনে করো না। বাবা বাচ্চা করে তো বলতে পারি না। বলছি, গ্রামে আর কাউকে বলতে পারিনি, তোমায় বলছি। তোমার কাকার তো পারলৌকিক কাজের কিছুই হয়নি। এতদিন পরে কিছু হয় কিনা, কিংবা হয়, তোমাদের কলকাতার কালীঘাটের কোনো পণ্ডিতকে জিজ্ঞাসা করতে পারো। বললাম, আচ্ছা। আর শোনো, ওই সঙ্গে আমার কোনো প্রায়শ্চিত্তের ব্যবস্থা যদি করে দেন। আমি ক্রুদ্ধ স্বরেই বললাম, কেন? আপনার আবার কিসের প্রায়শ্চিত্ত? মস্ত একটা পাপ তো করে ফেললাম এতদিন ধরে। বিধবা হয়ে জেনে শুনে যে খবর চেপে রেখে সদবার আচরণ করা, হিন্দু ধর্ম কি এতটা অনাচার ভার সইতে পারে? আমি গম্ভীরভাবে প্রশ্ন করলাম, পাপ বলে আপনি নিজে স্বীকার করেন? করেছি বই কি ভাই, হাজারো হিন্দুরই তো মেয়ে। কিন্তু সঙ্গে সঙ্গে পুণ্যের লোকটাও মস্ত হয়ে উঠেছিল যে। ভাবলাম, বুড়ো মানুষকে এই শেষ জীবনে আরো মরার উপর খাড়ার ঘা কেন দিই? ওকে পুত্র শোকের হাত থেকে রক্ষা করতে তো আমি পারি, দেখি না ভগবানের উপর কলম চালিয়ে। তাই রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান প্রাণপণ যত্নে লুকিয়ে তুলে রাখলাম। রাগ করে বললাম, তা যথা সময় আবার নিজে হতেই তো তা বেরও করে দিয়েছেন। এতদিনের যন্ত্রণার কথা থাক, আজকের লাঞ্ছনাতেও কি আপনার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? সুভাষ কাকিমা এক মুহূর্ত চুপ করে থাকলেন, তারপর বললেন, কি জানি, বুঝতে পারছি না। মনে হচ্ছে একটা কিছু শাস্তি হোক, খুব কঠিন শাস্তি। এতদিন ধরে হেসে গল্প করে সহজ হয়ে বেড়ানোর জন্য ভয়ঙ্কর কোনো শাস্তি। অজান্তে সাপের বিষ খেলে দোষ হয় না জানি, কিন্তু জেনে শুনে সে বিষ হজম করলে তার জন্য শক্ত বিধান শাস্ত্রে নেই? উত্তর জোগাচ্ছিল না। হঠাৎ 12 বছরের মেয়ে নন্দী চৈতন্য ফিরিয়ে দিয়ে বলল, দাদাবাবু এবার ঘরে যাও, গা ঘরের নুখ ভালো নয়, কোথায় কোন আনাজ কানাজ দিয়ে দেখবে আর কুচ্চ আটাবে, আট হয়েছে তো।
কথাটা বড় নিদারুণ সত্যি। লজ্জায় লাল হয়ে উঠলেও এক কথায় উল্টো মুখ ধরতে পারাও শক্ত। তাই বললাম, একটা কথা শুধু জিজ্ঞাসা করব কাকিমা। গিরিন ঠাকুর তো আপনার সঙ্গে যা ব্যবহার করতেন সে তো কারোর অবধিতে নেই, অথচ তার জন্য। এটা কি একটা কথা হলো মনতোষ? কাকিমা হেসে বললেন, উনি রাগের মাথায় যখন তখন আমার মাথায় লক্ষ্য করে লাঠি নিয়ে তেড়ে আসতেন বলে আমি জেনে বুঝে ওর মাথায় লাঠি বসানোর ভারটা নেব। কিন্তু লোকের কি মর্ম বুঝল? লোকের বোঝাটাই তো শেষ কথা নয় ভাই। আচ্ছা, আর একটা শেষ কথা, কিছুতেই এই সন্দেহকে দূর করতে পারছি না। ভাবছি কি করে পারলেন। সুভাষ কাকিমা এবারও চুপ করে থাকলেন। তারপর বললেন, সেটা আমি নিজেও বুঝতে পারি না মনতোষ, কি করে পারলাম। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।